গণভোট ও জুলাই সনদ নিয়ে সংসদে উত্তাপ, বিরোধী নেতার প্রস্তাবের ওপর শুনানি ৩১ মার্চ। সংসদের বিশেষ বৈঠকে ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনা, যাচাই বাছাইয়ের জন্য পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে। সরকারি নিয়ম মেনেই সরবরাহ হচ্ছে তেল, দাবি পাম্প কর্তৃপক্ষের। লালমনিরহাটে তেল নিতে এসে মার খেলেন ৩ গ্রাহক। ইসরায়েল মধ্যপ্রাচ্যে শিল্প কারখানায় একযোগে ইরান হিজবুল্লাহর হামলা, সৌদি আরবে বাংলাদেশের মৃত্যু। আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান নিয়ে সরকার ও বিরোধী দলীয় নেতাদের বক্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় সংসদ। বিরোধী দলীয় নেতা এ বিষয়ে নোটিশ দিলে সরকার দলীয় নেতারা বিধি মোতাবেক আলোচনার কথা বলেন। পরে ডেপুটি স্পিকার এ নিয়ে কথা বলার জন্য ৩১ মার্চ সময় নির্ধারণ করে দেন। এছাড়া অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের ভাগ্য নির্ধারণে রাতে বৈঠকে বসছে কমিটি। সেলিম মালিকের রিপোর্ট। হুইপবর্গ এবং টানা ১৩ দিন বিরতির পর ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে শুরু হয় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক। আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সংসদে ৭১ বিধির উপর আলোচনার আগে বিরোধী দলীয় নেতা জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ নিয়ে নোটিশ দিলে সংসদ উত্তপ্ত হয়ে ওঠে। জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে সংসদে মুলতবি প্রস্তাব উত্থাপনের নোটিশ প্রদান করেছি। এমতাবস্থায় জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫-এর বাস্তবায়ন প্রস্তাবনায় বর্ণিত পরিস্থিতি ও কারণ উল্লেখ করা প্রাসঙ্গিক হবে বলে আমি মনে করি। নোটিশটাই তো বৈধ হয় নাই, আপনি বৈধভাবে আগে নোটিশ দিতে বলেন, তারপরে আলোচনা হবে কি। আপনারা মাননীয় সংসদ সদস্য, আপনারা বসেন দয়া করে। মাননীয় স্পিকার বসেন দয়া করে, বসেন। আমি আপনার প্রোটেকশন চাচ্ছি, আপনি বিরোধী দলীয় সদস্যদেরকে ফ্লোর দিবেন, অসুবিধা নাই, কিন্তু লেট মি স্পিক। একটা কারেকশন দিচ্ছি, দয়া করে বসুন। আলোচনা যদি নির্ধারণ করতে চান তাহলে আপনাকে নোটিশটা একটু সংশোধন করে নিতে হবে। মাননীয় স্পিকার, আশা করি আপনার মধ্যে যে অনুভূতি হচ্ছে প্রথমবারের মতো আমাদের এই যে সাংবিধানিক এই যে একটা মারপ্যাচের মধ্যে আমাদেরকে রাখা হবে না। এ নিয়ে মাগরিবের নামাজের বিরতির পরে আবারও উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। আমরা এখানে সোভারেন পার্লামেন্টে এখতিয়ার নিয়ে এসেছি, সোভারেন জনগণের। আমরা এনাক্টমেন্ট করতে পারবো, আইন প্রণয়ন করতে পারবো, এবং সংবিধানও একটি আইনের মাধ্যমে, বিলের মাধ্যমে এসে সংবিধান সংশোধন হবে। মাননীয় স্পিকার, তাহলে আমরা আর এখানে না থাকি, আমরা তাহলে আর দরকার নেই। মাননীয়, এই যে ম্যাটারটা রিজলভ হয়ে গেছে, এনি এটা বলতেই পারেন না, কারণ আমরা গণভোটের আদেশে গণভোটে অংশগ্রহণ করে সবাই আজকের এই জায়গায় এসেছি। আমরা রক্ত জড়িয়েছি বলে আপনারা আজকে সংসদে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। আমরা নতুন বাংলাদেশ আবার প্রতারণার রাজনীতি দেখতে চাই না, প্রবঞ্চনার রাজনীতি দেখতে চাই না। এর আগে ৭১ বিধির উপর আলোচনা শেষে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের জন্য সংসদের কাছে মুলতবি রাখার প্রস্তাব করেন বিরোধী দলীয় নেতা। আমরা চাচ্ছি আগে সংসদটা মুলতবি করে আলোচনায় যান আপনি, তারপরে এই সমস্ত বিষয়ে আমরা পার্টিসিপেট করব। মানে বিরোধী দলীয় নেতা এই মুলতবি প্রস্তাব উত্থাপন করেছেন। যদি ধরে উনি রাইটলি 62-তে উনি বলছেন, তাহলে উনি শুধু ওনার প্রস্তাবটা উত্থাপন করতে পারবেন। এখানে আপনি জুলাই জাতীয় সনদ, উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার আদেশ, বাস্তবায়ন আদেশ ২০২৫ 13ই নভেম্বর, এইটা পুরাটা পড়ার তো মাননীয় স্পিকার কোনো সুযোগ নাই। পরে এ বিষয়ে আলোচনার জন্য ৩১ মার্চ সময় নির্ধারণ করে দেন ডেপুটি স্পিকার। আগামী ৩১শে মার্চ ২০২৬ তারিখ রোজ মঙ্গলবার দিনের সর্বশেষ বিষয় হিসাবে ২ ঘণ্টা কাল বিরোধী দলের নেতার মুলতবি প্রস্তাবটি আলোচনার জন্য সময় নির্ধারণ করছি। অধিবেশনের শুরুর দিকে প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। প্রকল্পের আওতায় এর আগে সংসদের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত হয় এবং বিরোধী দলীয় নেতার নেতৃত্বে বিরোধী দলীয় সংসদীয় সভাও অনুষ্ঠিত হয়। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, গণভোট হয়ে যাওয়ার পর ওই অধ্যাদেশের এখন আর
কোনো কার্যকারিতা নেই। 133টি অধ্যাদেশে পর্যায়ক্রমে সংসদে তোলা হবে। রাতে জাতীয় সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন 133টি অধ্যাদেশের সবকটি যাচাই বাছাই শেষে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হবে। এই চূড়ান্ত প্রতিবেদন ব্যাটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে, যা সংসদে পাশের জন্য পরে উত্থাপন করা হবে। আর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম বলেছেন, অধ্যাদেশগুলোর যেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে জামায়াত, সেসব বিষয়ে পরবর্তীতে সংসদে কথা বলবেন তারা। আমরা কোন আইনগুলো রাখবো, কোন আইনগুলো পরবর্তীতে কোনোটাই বাদ যাবে না, পরবর্তীতে আমরা নতুন করে আরও বেশি যাচাই বাছাই করে আনবো। গণভোট অধ্যাদেশের তো আর কার্যকারিতাই নাই, ওইটার আন্ডারে একটা গণভোট হয়েছিল, সেটা তো কার্যকারিতা নাই, আমরা ওইভাবেই দেখছি। অনেক জিনিসই ওনারা যেটা এতদিনের দাবিও ছিল এবং চালুও ছিল, ওগুলো ওনারা বাদ দিতে চাচ্ছেন। আমরা এই সমস্ত বিষয়ে আমরা একমত হইনি, বরঞ্চ আমরা যে সকল বিষয়ে আমরা একমত হতে পারিনি ওনাদের সাথে, আমরা সবগুলিতে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি। জ্বালানি তেল নিতে দেশের বিভিন্ন স্থানে পেট্রোল পাম্পে আজও দেখা গেছে দীর্ঘ লাইন। কোথাও কোথাও পাম্প বন্ধ থাকলেও তেল পাওয়ার আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন ভোক্তারা। এদিকে পাম্প কর্তৃপক্ষ বলছে সরকারি নিয়ম মেনেই তেল সরবরাহ করা হচ্ছে, তবে সরকারের আশ্বাসের পরও কমেনি ভোগান্তি, জানাচ্ছেন আবির আহমেদ। একদিকে পাম্প বন্ধ, অন্যদিকে অপেক্ষার দীর্ঘ লাইন। আমিও তো কিছু বলতে পারবো না, আপনি তো দেখতেছেন মাঠ ফাঁকা, তার মানে তেল নাই। তেল পাবেন কিনা সেই অনিশ্চয়তা নেই সকাল শুরু গ্রাহকদের। তাই যেসব পাম্পে তেল আছে সে পাম্পগুলোতে ভিড়ও বাড়তে থাকে। রাজধানীর অধিকাংশ পেট্রোল পাম্পে একই চিত্র। আমার এলাকার পাম্প 15 দিন ধরেই বন্ধ। এখন ভাই কিছু করার নাই, তো তেল না থাকলে আমরা যাবো কই? এখান থেকে না এখান থেকে নিতেই দৌড়াদৌড়ি করে গাড়ি চলে না। আমাদের তেল যে দিচ্ছে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা লেগে যাচ্ছে। এটা যদি 5 লিটারের জায়গায় 10 লিটার করা হয় তো জনগণের সুবিধা হয়। তো মানুষ কিন্তু ঠিকই চালাকি করে তারা পেট্রোল নিয়ে যাচ্ছে। পাম্প কর্তৃপক্ষ বলছে তারা নিয়ম অনুযায়ী তেল দিচ্ছে এবং সরবরাহ অনুযায়ী বিক্রি সীমিত রাখতে হচ্ছে। কাস্টমারদেরকে এটাই বলছি যে আপনারা অযথা এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, গাড়ি কখন আসবে এটা আমরা নির্দিষ্ট কোনো টাইম বলতে পারবো না। তবে কোনো কোনো পাম্প চাহিদা অনুযায়ী তেল দিচ্ছেন। আমাদের ফুল করে যে যতটুকু চাচ্ছে, বাইক হোক গাড়ি হোক, সব ফুল করে দিচ্ছি আমরা, কোনো কমতি না। এদিকে সরকারের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখার আশ্বাস দেওয়া হলেও গ্রাহকদের দাবি মাঠের বাস্তবতা ভিন্ন। মন্ত্রী যে নিয়ে আছে, তুমি যে বললো যে কোন পাম্পে তেল দেয় না এটা জানাইতে, আমার প্রশ্ন হলো কোন পাম্পে তেল আছে সেটা উনি জানাক। সরকার তো বলতেছে তেলের মজুদ আছে, সব কিছু আছে, সব ঠিক আছে, কিন্তু এত সিরিয়াল কেন? তাইলে আমরা তো ভোগান্তিতেই আছি। এটা আসলে অন্যায় করছে ওনারা, কারণ যার যতটুকু প্রয়োজন সে ইমার্জেন্সি ওই পরিমাণ নেওয়াই উচিত। পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। লালমনিরহাটের আদিতমারিতে তেল সংগ্রহকে কেন্দ্র করে পুলিশের সামনেই পেট্রোল পাম্পের লোকজনের হামলায় অন্তত 3 জন গ্রাহক আহত হয়েছেন। বিকেলে লালমনিরহাট বুড়িমারি মহাসড়কের পাশে ফাতেমা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা যায় পাম্পটির সামনে পেট্রোল নিতে আসা মোটরসাইকেল আরোহীদের তাড়াতে লাঠি হাতে আকস্মিকভাবে তেড়ে আসে কয়েকজন। এ সময় একজনের লাঠির আঘাতে দুখু মিয়া নামে এক মোটরসাইকেল চালক মাথা ফেটে রক্তাক্ত হন। লাঠিধারীরা পাম্প চত্বরে আরও এক যুবককে পিটিয়ে মাটিতে ফেলে দেয়। অপর এক যুবককে তাড়া করে মহাসড়কে গিয়ে পেটাতে থাকে। এ সময় একটি মোটরসাইকেল ও ভাঙচুর করা হয়। এই হামলার প্রতিবাদ জানিয়ে তাৎক্ষণিক বিক্ষোভ করতে দেখা যায় মোটরসাইকেল আরোহীদের। তবে অভিযোগ অস্বীকার করেছে পাম্প কর্তৃপক্ষ। দেশের প্রায় সব জেলায় জ্বালানি তেলের সংকট দেখা দিয়েছে। তেলের পাম্পে মোটরসাইকেল সহ যানবাহনের দীর্ঘ সারি, এতে দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা। নিরাপত্তা নিশ্চিত করতে অনেক পাম্পের আশেপাশের এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন জ্বালানি তেল পাম্পে এখন দীর্ঘ সারি, এতে ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালক ও সাধারণ গ্রাহক। বিশেষ করে সিএনজি, অটোরিকশা, বাস, ট্রাক ও প্রাইভেট কার চালকদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা গেছে পাম্পগুলোতে।
রাজশাহী নগরের পেট্রোল পাম্পগুলোতে তেল নিতে ভিড় বাড়ছে। ভোর থেকে তেল নিতে মোটরসাইকেল নিয়ে পাম্পের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে বহু চালককে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে মিলছে কাঙ্ক্ষিত তেল, আর তেল শেষ হয়ে যাওয়ায় বন্ধ রয়েছে অনেক পাম্প। এদিকে অনেকের অভিযোগ, বাইকাররা মোটরসাইকেলে তেল তুলে বাইরে গিয়ে খোলা বাজারে বেশি দামে বিক্রি করে অন্য পাম্পে গিয়ে লাইনে দাঁড়িয়ে যাচ্ছে। মোটরসাইকেলের পিছনে জার বেঁধে পর্যন্ত তারা আসছে, তো এরা আমার তো মনে হয় না যে তাদের আসলে নিড, আর আমাদের যাদের নিড আমরা তেল পাচ্ছি না ভাই। আমি এসেছি ফজর নামাজ বাড়িতে পড়ে এসেছি, তো তেল পাবো কিনা তার কোনো নিশ্চয়তা নাই। এদিকে রাজশাহী সীমান্ত দিয়ে তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের পাশাপাশি পাচার প্রতিরোধে বিজিবির তৎপরতা বাড়ানো হয়েছে। জ্বালানি তেল যাতে পার্শ্ববর্তী দেশে পাচার হতে না পারে সেজন্য নৌপথে স্পিডবোটের মাধ্যমে সর্বমোট 25 তারিখ থেকে 48টি নিয়মিত নৌ টহল পরিচালনা করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি জারি রাখা হয়েছে। চাঁদপুরে জ্বালানি তেলের সরবরাহে কয়েকদিন ধরে অস্থির পরিস্থিতি বিরাজ করছে। শহরের ফিলিং স্টেশনের মধ্যে বর্তমানে একটি সচল থাকলেও অন্য দুটি বন্ধ। জ্বালানি সংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকরা। যে পরিমাণ চাহিদা দরকার ওই পরিমাণ তেল পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। এই কারণে আমরা বাইকাররা আসলে অনেক ভোগান্তির মধ্যে দিয়ে আমাদের দিন যাচ্ছে। যখন ঢাকা যাবো তেল পেয়েছি না, 3টা পাম্পে ঘুরছি। মৌলভীবাজারের সীমান্ত দিয়ে অবৈধভাবে তেল পাচার রোধ করা এবং শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের আওতাধীন 3টি অয়েল কোম্পানির নিরাপত্তায় 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। তেলের বিপণন কার্যক্রমের শৃঙ্খলা রক্ষার্থে নিরবিচ্ছিন্ন তেল সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যগণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় অত্যন্ত পেশাদারিত্বের সাথে এবং আন্তরিকতা এবং সর্বোচ্চ সতর্কতার সাথে ডিউটি পালন করছে। ময়মনসিংহের ভালুকায় পেট্রোল ও অকটেনের সংকট চরম আকার ধারণ করেছে। বেশিরভাগ পাম্পে তেল নেই। এরই মাঝে 6টি ফিলিং স্টেশনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এতে 2টি পাম্পে পেট্রোল ও অকটেন পাওয়া গেছে। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মকর্তা কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিতি নিশ্চিতের বিষয়ে খোঁজ খবর নেন তিনি। রোববার সকালে সচিবালয়ে পৌঁছেই 1 নম্বর ভবন থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রী চলে যান 6 নম্বর ভবনে। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সচিবালয়ের 6 নম্বর ভবনে অবস্থিত জ্বালানি মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কক্ষে গিয়ে কর্মকর্তাদের সাথে কথা বলেন তিনি। যথাসময়ে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতের বিষয়ে খোঁজ খবর নেন তারেক রহমান। পরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে কর্মকর্তাদের কক্ষ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এরপর সচিবালয়ে নিজ কার্যালয়ে কৃষক কার্ড নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিদের সাথে বৈঠক করেন তারেক রহমান। গত 5 বছরে প্রাণঘাতী বজ্রঝড় কেড়ে নিয়েছে প্রায় 1900 মানুষের প্রাণ। এ মাসেই এখন পর্যন্ত বজ্রপাতে নিহত হয়েছেন 25 জন। কালবৈশাখীর দাপটও এবার প্রকট। ঈদযাত্রায় জীবনের শঙ্কা আর ঝুঁকি নিয়ে নৌপথে যাতায়াত করেছেন লঞ্চের যাত্রীরা। আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, দ্রুত তথ্য পৌঁছালে দুর্ঘটনা অনেকটাই কমে আসবে। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। জীবন আর মৃত্যুর মাঝখানে ব্যবধান তখন কেবল কয়েক ইঞ্চির। উত্তাল নদী আর দিগন্ত জোড়া কালো মেঘের নিচে অসহায় এক টুকরো জলযান। বৈশাখের এই তাণ্ডব যখন শুরু হয়, প্রকৃতি তখন গ্রাসী। অথচ ঘাট ছাড়ার মুহূর্তেও আকাশ ছিল নীল, নদী ছিল শান্ত। তবে কি সতর্ক বার্তার কোথাও বড় কোনো ফাঁক রয়ে গেছে? রাত 2টার সময় একটা ক্লাউড ফর্ম করলো, যেটা দিয়ে আপনার কালবৈশাখী হবে। এখন আমি এই মেসেজটা যখন ওদেরকে দিব যে ইন্ড ইউজার, কিন্তু ইন্ড ইউজার ঘুমাচ্ছে, সে জানে না, তাহলে কীভাবে দেবো? এই জন্য যদি ডাইরেক্ট ফোকাল পয়েন্ট থাকে, তাহলে ওখানে যদি আমি সেটা দিতে পারি, তাহলে সে এটাতে বেশি উপকৃত হবে এবং সে অ্যাওয়ার্ড হবে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে গত 5 বছরে ঝড়ের পাশাপাশি বজ্রপাতে সারা দেশে মারা গেছেন 1893 জন। 2020 সালে বজ্রপাতে মারা গেছে 420 জন, 2021 সালে 363 জন, 2022 সালে 337 জন, 2023 সালে 322 জন
2024 সালে 271 জন, 2025 সালে 173 জন, এছাড়াও 2026 সালের 28 মার্চ পর্যন্ত বজ্রপাতে নিহত হয়েছেন 25 জন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যে আর্লি ওয়ার্নিং সিস্টেম দেয় বজ্রঝড়ের 2 থেকে 4 ঘন্টা আগে দিনে 4 বার অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য সতর্কবার্তা দিয়ে থাকে। এগুলো যদি অনুসরণ করে তাহলে এই যে বজ্রঝড়ের প্রাণহানি তা বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। তথ্য প্রযুক্তির এই সোনালী সময়ে দুর্যোগের আগাম তথ্য থাকার পরও কেন অসহায় আত্মসমর্পণ করবে মানুষ? বিপদে পড়ার আগেই আধুনিক আর্লি ওয়ার্নিং সিস্টেম পৌঁছানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আগাম বার্তাগুলো দেওয়া হয়, কিন্তু মানুষ সচেতনতার জায়গা থেকে মানুষ অনেক সচেতন না, মানুষ অনেক সময় ইগনোর করে। তারা মনে করে যে এই তথ্য তাদের জীবনে কোনো এফেক্ট করবে না। তো এই ধরনের একটা ইগনোরেন্স আছে, এক ধরনের মানসিকতা ব্যাপার আছে, এক ধরনের অ্যাওয়ারনেসের ব্যাপার আছে। এটা একটা বড় সমস্যা। আবহাওয়া অধিদপ্তর বলছে তথ্য প্রাপ্তির এই জটিলতা কমাতে প্রয়োজন দ্রুততর যোগাযোগ প্রযুক্তি। কারণ গতির এই যুগে সংকেত যদি ঝড়ের পরে পৌঁছায় তবে সেই কাগজের সতর্কবার্তা বাঁচাতে পারবে না প্রাণ, এড়ানো যাবে না ক্ষয়ক্ষতি। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। সৌদি আরবে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন এক প্রবাসী বাংলাদেশি। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, আল খার্জ এবং আল নাসফায় নিহত বাংলাদেশি বাচ্চু মিয়ার জানাজায় অংশ নেন হাজারো মুসল্লি। জানাজা শেষে এই রেমিটেন্স যোদ্ধাকে আল খার্জ শহরের আল নাসফা কবরস্থানে দাফন করা হয়। জানাজা ও দাফনে অংশ নেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন সহ দূতাবাসের কর্মকর্তা, কোম্পানি কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। বাচ্চু মিয়ার বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদির পশ্চিম ফেকামারায়। দেশের 5 সিটি কর্পোরেশনের নিজ দলের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ঢাকার 2 সিটি কর্পোরেশন ছাড়াও কুমিল্লা, সিলেট ও রাজশাহীর সিটির মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। রবিবার রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঢাকা উত্তরে আরিফুর রহমান আদিব, দক্ষিণে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, কুমিল্লা সিটিতে অ্যাডভোকেট তরিকুল ইসলাম, সিলেটে অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল, রাজশাহী সিটি কর্পোরেশনে মোহাম্মদ মোবাশ্বের আলীর নাম চূড়ান্ত করেছে দলটি। এ সময় নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকারি প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করার অংশ হিসেবে স্থানীয় সরকারের সকল পদে প্রশাসক নিয়োগের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করছে বিএনপি। আগামী 6 মাসের মধ্যে স্থানীয় সরকারের সকল পর্যায়ে নির্বাচন দেওয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। এই নির্বাচন কমিশনের অধীনে আবার সিটি কর্পোরেশন নির্বাচন হলে সেই নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড থাকবে কিনা এটা আমাদের মনে শঙ্কা আছে। কারণ এই নির্বাচন কমিশনের প্রতি যথেষ্ট অনাস্থা তৈরি হয়েছে। জাতীয় নির্বাচনে যেভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এই নতুন সরকার যেমন বাংলাদেশের সবগুলা প্রতিষ্ঠান কুক্ষিগত করছে, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে দুদক সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, একইভাবে স্থানীয় সরকার যে প্রতিষ্ঠানটাকা যেটার সংস্কার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল সেটাকেও তারা দলীয়করণ করে ফেলেছে, কুক্ষিগত করছে। মোংলায় চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অন্তত 8 জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। আহতদের পরিবার জানান, চিংড়ি ঘের নিয়ে স্থানীয় আব্দুল মান্নান, আলাউদ্দিন ও সাগর হাওলাদারের সাথে জুলফিকার আলী মল্লিক, জাহাঙ্গীর মল্লিক ও অলি মল্লিকের মধ্যে বিরোধ চলছিল। রোববার বিকেলে জুলফিকার আলী মল্লিকের নেতৃত্বে একটি দল মান্নান, আলাউদ্দিন ও সাগর সহ তাদের লোকজনের উপর হামলা চালায়। এতে মালিক আব্দুল মান্নান সহ অন্তত 8 জন আহত হন। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরিবারের অভাব অনটন দূর করার স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন বিদেশ বিভুঁইয়ে। তবে এই স্বপ্ন যাত্রাই যে অন্তিম যাত্রা হবে তা কে জানত। উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে গ্রিসের উপকূলে একটি রাবারের নৌকায় অন্তত 22 জন অভিবাসীর মৃত্যু হয়েছে, যার মধ্যে 18 জনই বাংলাদেশি। এর মধ্যে 12 জন সুনামগঞ্জের। মৃত্যুর খবরে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। সরকারি সহায়তায় নিহতদের মরদেহ দেশে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। সুনামগঞ্জ থেকে দেওয়ান গিয়াস চৌধুরীর তথ্য ও ছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। ছেলে হারিয়ে পাগল প্রায় বাবা, গ্রাম জুড়ে নেমেছে শোকের ছায়া। দুদিন আগেও যেখানে হাসি ঠাট্টার রোল পড়ত, আজ সেখানে শুধুই হাহাকার। সুনামগঞ্জের দিরাই উপজেলার তারাপাশা গ্রামের 3 যুবক
নুরুজ্জামান সর্দার ময়না, সাজিদুর রহমান আর মোহাম্মদ শাহান এহিয়া ভাগ্য পরিবর্তনের আশায় দেশ ছেড়ে পাড়ি জমিয়েছিলেন দূরপ্রবাসে। কিন্তু উত্তর আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার পথে গ্রিসের উপকূলে খাবার আর পানি সংকটে অসুস্থ হয়ে প্রাণ হারান। আমরা লাশ চাই ফিরত দেশে আইতো। এই যুবকদের মতো সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সুহানুর রহমান জিয়া, শায়েখ আহমেদ, মোহাম্মদ নাইম, আমিনুর রহমান, মোহাম্মদ আলী আর দোয়ারাবাজার উপজেলার ফাহিমও একই সাথে প্রাণ হারান। তাদের মৃত্যুর খবরে স্তব্ধ স্বজনরা। সরকারি সহায়তায় নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। মানুষ তো লুবের আশায় যায়, তারাও দুকা দেওয়ার নেই ওইলাখান নেয়া এইটা জাতের সামনে দি ই অবস্থায় মানুষের নেয়া ই বিপদ নেয়া ফালায় না। ওই দেশের মাটি ছেড়ে বিদেশে পাড়ি জমিয়ে এভাবে জীবনের শেষ পরিণতি মেনে নিতে পারছেন না প্রতিবেশীরা। বলছেন এখান থেকেই শিক্ষা নিয়ে সকলের সচেতন হওয়া উচিত। আমরা চাই এই ধরনের জিনিসটা বর্তমান দেশের সরকার যে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এটা বন্ধ করার চেষ্টা করুক। এই গেমের যাত্রী আমার ছেলে একজন ছিল, কিন্তু আমি সচেতন মানুষ নয়, আমি আমার খোল্লা মাইলিছি। খোল্লা মানির কারণে আজকে হয়তো আমার ছেলেটা আমার বুড়ো আছে। ভাগ্য পরিবর্তনের আশায় পাড়ি জমিয়ে আর কেউ যেন এভাবে মারা না যায়, আর কারো যেন বুক খালি না হয়, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী স্বজনদের। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। রাজস্ব ঘাটতি কমাতে আগামী 3 মাসে জোরালো পদক্ষেপ নিচ্ছে সরকার। একই সঙ্গে এই সময়ের মধ্যে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। জাতীয় রাজস্ব বোর্ডে আয়োজিত রাজস্ব আহরণ বিষয়ক টাস্কফোর্সের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, আগের সরকার গোঁজামিল দিয়ে রাজস্ব আয়ের চিত্র তুলে ধরেছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। তার মতে গোষ্ঠীতান্ত্রিক প্রভাবে কর জিডিপি হার তলানিতে নেমে গেছে, ফলে বেড়েছে দারিদ্রতা। এ অবস্থা থেকে উত্তরণে সামাজিক সুরক্ষার আওতা বাড়ানোর পাশাপাশি কর ফাঁকি ও জালিয়াতি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, করের হার বাড়ানো নয়, বরং করের আওতা বাড়িয়ে আদায়ের পরিমাণ বৃদ্ধিতেই জোর দিচ্ছে সরকার। ইস্পাহানি মির্জাপুর খেলার খবর। 2008 সাল থেকে বিসিবিতে দলীয় নিয়োগের তদন্ত হবে। বোর্ড কর্তাদের দুর্নীতি খতিয়ে দেখতে দুদকের সহায়তা চেয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় সংসদে এক প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, বিগত সময়ে বিসিবির অর্থ ব্যবহার করে মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে। এদিকে নানান জল্পনা কল্পনার ইতি ঘটিয়ে দেশে ফিরে অফিস করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মমিনুর রিপনের রিপোর্ট। দেশে ফিরে নানা বিতর্কের ইতি টানলেন আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় নির্বাচনের পর গত 16 ফেব্রুয়ারি ঢাকা ছেড়েছিলেন বিসিবি সভাপতি। এরপর থেকেই বোর্ডে ক্ষমতা বদলের গুঞ্জন ওঠে, সেটা আপাতত থামিয়ে দিলেন বুলবুল। তবে খুব দ্রুতই বিসিবি নির্বাচন নিয়ে এনএসসির 5 সদস্যের তদন্ত কমিটির মুখোমুখি হতে হবে বোর্ড প্রধানকে। এরই মধ্যে যে কমিটির কাছে সাক্ষাৎকার দিয়েছেন সহসভাপতি ফারুক আহমেদ। যেহেতু অপোজিশন নাই, ওখানে ম্যানিপুলেশনের সম্ভাবনা খুব কম থাকে, নাই বলতে গেলে। আমার মনে হয় যেটা ভোটাভুটি যেটা হয়েছে এটা ঠিকই হয়েছে। মানে এক্স্যাক্টলি যেই কাগজগুলো তাদের কাছে এসছে ওই কাগজগুলো নিয়েই কথা বলেছে আমার সাথে, এবং আমি তার জিনিসগুলো আমি সেইভাবে আমি যা জানি যা সত্যি সবই বলেছি আমি। এদিকে সংসদ অধিবেশনে ক্রীড়ামন্ত্রী আমিনুল হকের বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশের পুরোটাই ছিল বিসিবি নিয়ে। সেখানে গত 18 বছরে বোর্ডে যে দুর্নীতি হয়েছে তা তদন্তের প্রয়োজনীয়তা অনুভব করছেন তিনি। ফুটে উঠেছে বর্তমান কমিটির উপর তার অনাস্থাও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অর্থ কিংবা জনবল, তারা বিগত সময়ে যে ভোটের অধিকার হরণের জন্য একটি গ্রুপকে সহযোগিতার মাধ্যমে তারা এই ধরনের অপকর্মগুলো করেছে। এই বোর্ডের যারা এই অপকর্মের সাথে জড়িত ছিলেন সেই সকল কর্মকর্তা কিংবা কর্মচারী, তাদের বিরুদ্ধে আমরা তদন্তপূর্বক এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাল্লাহ। আমি আশা করব আমাদের যে দুদকের
যিনি মহাপরিচালক রয়েছেন তার কাছে আহ্বান করব এ বিষয়ে কোনো তদন্ত কোনো কিছু থাকলে তিনি যাতে আমাদেরকে অবগত করেন এবং এগুলো যাতে জাতির সামনে উপস্থাপিত হয়। প্রতিমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আগ থেকে অবশ্য বিসিবি নির্বাচন নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন আমিনুল হক। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। গণভোট ও জুলাই সনদ নিয়ে সংসদে উত্তাপ, বিরোধী নেতার প্রস্তাবের ওপর শুনানি 31 মার্চ। সংসদের বিশেষ বৈঠকে 133টি অধ্যাদেশ নিয়ে আলোচনা, যাচাই বাছাইয়ের জন্য পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে। সরকারি নিয়ম মেনেই সরবরাহ হচ্ছে তেল, দাবি পাম্প কর্তৃপক্ষের। লালমনিরহাটে তেল নিতে এসে মার খেলেন 3 গ্রাহক। ইসরায়েল মধ্যপ্রাচ্যে শিল্প কারখানায় একযোগে ইরান হিজবুল্লাহর হামলা, সৌদি আরবে বাংলাদেশের মৃত্যু। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।